এই প্রফেশনে আসতে একাডেমিক শিক্ষা নর্মালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে বেটার হয়, বাট খুব একটা যে একাডেমিক শিক্ষার প্রয়োজন আছে সেটা না। মূল বিষয় হচ্ছে আপনাকে কথা বলতে জানতে হবে। সো লাগে কিছু একাডেমিক শিক্ষা তো লাগে, তবে গ্র্যাজুয়েশন ইজ মোর দেন এনাফ আমার মতে। ডেফিনেটলি এখানে একাডেমিক শিক্ষার প্রয়োগের অনেক জায়গা আছে। সাপোজ আপনি একজন হিস্ট্রির স্টুডেন্ট ছিলেন, সো আপনি যতটা হিস্ট্রি জানবেন, কোনো একটা কিছু বলতে গেলে দেখা যাবে যে আপনার সেই জানার বিষয়গুলি কিন্তু ছোটো ছোটো করে চলে আসবে। কেউ হয়তো লালবাগ থেকে SMS করেছে আপনাকে, যারা হিস্ট্রি স্টুডেন্ট না তারা লালবাগ জায়গাটা জানে, কিন্তু যারা পড়েছে লালবাগ কী, লালবাগের কেল্লাটা কী, তো সে যখন কথা বলছে তার কথার মধ্যে কিন্তু সেই একাডেমির সেই বিষয়গুলি, তার জানা বিষয়গুলি আস্তে আস্তে চলে আসবে। সো কনভারসেশনটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। সো প্রত্যেকটা জায়গাতেই কেউ যদি কেমিস্ট্রির হয়, কেউ যদি ফিজিক্সের হয়, সো পড়াশোনা তো সারা জীবনে আমাদের কাজে লাগে। সো উপস্থাপনের ক্ষেত্রে অবশ্যই আপনার একাডেমি আপনাকে অনেক হেল্প করবে এবং এটা লাইফ টাইম হেল্প করবে। তো অবশ্যই ভালো করে কথা বলতে জানতে হবে। বাচন ভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হচ্ছে যে কথন শৈলী। আমরা অনেকেই কথা বলতে পারি এবং দেখা যায় যে আড্ডাতে প্রচুর জমিয়ে রাখতে পারি সবাই, সেখানে হয়তো বাচন শৈলী বা কথন শৈলী এই বিষয়গুলি থাকে না। কিন্তু আপনি যখন একটা জায়গাকে প্রেজেন্ট করবেন, বিশেষ করে আর্টিংয়ের যে প্ল্যাটফর্মটা, তো এই ক্ষেত্রে অবশ্যই এই গুণগুলি থাকতে হবে। আর এক্সট্রা যদি কোয়ালিটির কথা বলতে হয় তাহলে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে যে আবৃত্তিটা যদি জানা থাকে, যদি কবিতা আবৃত্তির চর্চা থাকে, লেখালেখির যদি অভ্যাস থাকে, অর্থাৎ সাহিত্যের এই বিষয়গুলি যদি ইন্টারেস্টেড হন না, তাহলে এটা আপনার কোনো হেল্প করবে। বাংলাদেশে এটার একটা হিউজ মার্কেট আছে। কেন বলছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কয়েকশোর বেশি FM আছে। ইভেন এক একটা স্টেটেই FM আছে প্রায় 20, 25, 30টা করে, কয়েকশো না, হাজারের কাছাকাছি আছে। আমাদের দেশে কিন্তু এখনো রিলেটিভলি নিউ বলা চলে, মাত্র 7-8টা স্টেশন। সো এখনো মাত্র ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে বড় হচ্ছে। সো কাজের ক্ষেত্রগুলি বড় হচ্ছে। উপস্থাপকের ক্ষেত্রে আবার দুটো ক্রাইটেরিয়া আছে। যেমন আমি যদি আমাদের ন্যাশনাল ব্রডকাস্টিং সাইটগুলি দেখি, বেতার আর FM-কে কখনো এক করা যাবে না। FM হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে হচ্ছে যে অনেক কিছু অনেক সহজেই করা যায়। আবার বেতারের মাধ্যমটা কিন্তু একেবারে পরিমার্জিত, পরিশীলিত। তো এই দুটো মাধ্যম আগে আপনাকে জানতে হবে যে আপনি কোন মাধ্যমটার কথা ভাবছেন, ব্রডকাস্টিংয়ের সাইডে বেতার নাকি রেডিও মানে FM-এর কথা ভাবছেন, এটা একটা। আর সো যেহেতু গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে বড় হচ্ছে, যেমন আমরা যখন প্রথম এসেছি তখন ছিল মাত্র 3টা স্টেশন হাতে গোনা, তারপর আস্তে আস্তে হলো 5টা, এখন 7টা 8টা হয়ে গেছে, সামনে আরও বাড়বে। সো আলটিমেটলি যখন মার্কেটটা অনেক বড় হচ্ছে, ছেলের মেয়েদের কিন্তু প্রয়োজন পড়ছে দিন দিন। সো অনেক জায়গা আছে কাজ করার, অনেক হিউজ ফিল্ড পড়ে আছে। জকি শিল্পে বাংলাদেশে বিশাল সম্ভাবনা, কারণ আমরা তখনও ভাবিনি যখন এসে আজ থেকে প্রায় 7-8 বছর হবে যে এইভাবে ফ্লারিশ করবে FM, মানুষ FM-এর প্রতি এমন মানে এতটা ফ্যাসিনেটেড হবে। এর মূল কারণ একটাই যে 24 আওয়ার লাইভ, এবং পৃথিবীর অন্য কোনো এত শক্তিশালী গণমাধ্যম পৃথিবীতে আর নেই রেডিওটা যতটা, কারণ সবচেয়ে দ্রুত মানুষের কাছাকাছি যায় এটা। বাংলাদেশে এর অবস্থান আস্তে আস্তে অনেক অনেক ভালো হবে, অনেক বড় হবে, কারণ সামনে আরও অনেকগুলি আসছে। তো সবচেয়ে বড় ইন্টারেস্টিংয়ের জায়গা সেটা হচ্ছে যে এখনও আমাদের যতগুলি FM আছে পুরো বাংলাদেশ কিন্তু কেউ কাভার করতে পারেনি। আলটিমেটলি যখন সবগুলি FM পুরো বাংলাদেশ কাভার করবে, তখন অ্যাট এ সিঙ্গেল মোমেন্ট দেখা যাবে যে একজন রেডিও জকি বা একজন RJ প্রোগ্রাম অ্যাট এ টাইম হয়তো, এখন আমাদের কত হয়, সর্বোচ্চ TRP হয় 10 লাখ, 12 লাখ, 15 লাখ। আর তখন দেখা যাবে যে হয়তো 1 কোটি, 2 কোটি, 3 কোটি। সো এটা বিশাল একটা ব্যাপার হয়ে যাবে। এখনো পর্যন্ত ওভাবে আমরা শুনিনি, বা আমার জানা মতো এখন পর্যন্ত এমনটা হয়নি, বা হবে না বা হচ্ছে না তা হয়তো ঠিক না। তার কারণ হচ্ছে যে বাইরে মুভ করতে গেলে যেটা হয় যে আলটিমেটলি বাংলা FM আছে কটা, এবং হয়তো ইউকেতে 2-1টা আছে, বাট সেগুলিও খুব মানে ছোট পরিসরে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে। সো এটা তো আস্তে আস্তে আরও বাড়বে, আরও বড় হবে, তখন সুযোগ হবে। বাট এই ক্ষেত্রে আপনাকে যেটা অবশ্যই চর্চা করতে হবে সেটা হচ্ছে যে ভাষার চর্চাটা করতে হবে। আপনি যদি বাংলার পাশাপাশি চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে আপনার কাজের ক্ষেত্র নর্মালি তো বেড়ে যাবে। সো একদিন হয়তো ওই দিন আসবে যখন আমাদের দেশের আর্যরা বাইরে গিয়ে রিপ্রেজেন্ট করবে তাদের।
এই জায়গাটা ভালো করার জন্য সবচেয়ে বেশি জরুরি যে জিনিস সেটা হচ্ছে যে নিজের প্রতি আস্থাটা রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাসটা নিয়ে কাজটা করতে হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ওই যে ভাষা চর্চার কথা বলছিলেন, আপনারা তো সবাই জানেন যে আমাদের সুপ্রিম কোর্ট থেকে যে এটা হয়েছে যে ভাষা বিকৃতি চলবে না। সো এইগুলি খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। আপনি যখন বাংলা বলবেন বাংলার মতো করে, যখন অন্য ভাষা বলবেন সেই ভাষা যতটা সম্ভব সেভাবে বলার চেষ্টা করতে হবে। দুটোকে মিশিয়ে কিছু খিচুড়ি বলার কোনো মানে হয় না। এটা হচ্ছে একটা। চর্চাটা অবশ্যই রাখতে হবে প্রচুর পরিমাণ। আমি যেটা বলবো, মানে আমি যেটা প্রিফার করি, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি প্রচুর পরিমাণ পড়ি। এর অর্থ না যে আমি সারাদিন বই পড়ি, তা কিন্তু না। পড়ার অনেক মাধ্যম আছে, নেটে পড়তে পারেন, আপনি ঘরে বসে পড়তে পারেন, পত্রিকা পড়তে পারেন, মানে হচ্ছে পড়ার মধ্যে থাকা, জানার মধ্যে থাকা। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি অ্যাট এ টাইম কয়েক লক্ষ মানুষকে রিপ্রেজেন্ট করছেন, কয়েক লক্ষ মানুষকে এন্টারটেইন করছেন। সো অ্যাটলিস্ট দু একটা ইনফরমেশন সবাই আপনার কাছ থেকে আশা করবে, যে ইনফরমেশনটা হয়তো সাধারণত সে ওটা ওভাবে দেখে না বা জানে না, যে ইনফরমেশনটা আপনার কাছে থাকবে, আপনি বলবেন, সে ইন্টারেস্ট হবে এবং একটা সময় সেই ইনফরমেশনের জন্য আপনার কাছে আসবে। সো এই চর্চাগুলি খুব রাখতে হবে। তারপর আর কবিতা পড়লেই যে কবি হয়ে যেতে হবে বা কবিতা চর্চা করলে যে আতেল হতে হবে সেটা কিন্তু না। কবিতা কিন্তু খুব চমৎকার একটা জিনিস, আমি প্রচণ্ড পছন্দ করি কবিতা। এর ধরনের কিন্তু আমি কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে সারাদিন ঘুরে বেড়াই, তা কিন্তু না। কবিতার মধ্যে যে ছন্দ আছে, কবিতার মধ্যে যে প্রাণ আছে, কবিতার যে রসবোধ আছে, আপনি যত পড়বেন আপনার ভেতরে আস্তে আস্তে এই জিনিসগুলি গেঁথে যাবে। সো এই চর্চাটা অবশ্যই রাখতে হবে সবাই। আমি সবাইকে জোর দিতে বলবো যে নিজস্বতা বজায় রাখতে হবে। আমরা যখন আসি তখন টুডে আর 40 দেন রেডিও আমার আসলো, তো ওই মুহূর্তে বাংলাদেশে শুধু আরজে বলতে অপু, আরজে বলতে নীরব, আরজে বলতে সাদিয়া, তারপর হচ্ছে কিবরিয়া, এরা ছিল। সো আমাদের মধ্যে একটা ভয় ছিল, ইনফ্যাক্ট আমার মধ্যে একটা ভয় ছিল যে এত চমৎকার কিছু মানুষ আছে ইন্ডাস্ট্রিতে, আমার জায়গাটা কোথায় হবে। কিন্তু আমার মধ্যে একটা সেলফ বিলিভ ছিল যে হ্যাঁ, আমাকেও গ্রহণ করবে আমি হিসাবে। এই জিনিসটা আমি সবসময় বলবো, কাউকে ভুলেও ফলো করার প্রয়োজন নাই। আপনি আপনি তা থাকার চেষ্টা করেন, আপনি যেভাবে কথা বলেন সেভাবেই বলেন, কাউকে ফলো করতে হবে, তার মতো করে বলতে হবে। ভাই, ইন্ডাস্ট্রিতে একটা নীরব আছে, আরেকটা নীরবের তো দরকার নেই। ইন্ডাস্ট্রিতে একটা রাজু আছে, আরেকটা রাজুর কোনো দরকার নেই, তাই না? রাজুর কথা শুনলে রাজুরটাই শুনবে, নীরবেরটা শুনলে নীরবেরটা শুনবে। আপনার কাছে কেন যাবে? আপনি যদি রাজু, নীরব বা অপুর মতো করে কথা বলেন, আপনি আপনার মতো করে বলবেন, আপনাকেই মানুষ গ্রহণ করবে। এই জিনিসটা ফলো করতে হবে। এটা আমাদের বিশাল বড় দুর্ভাগ্য, সেটা হচ্ছে যে আমাদের দেশে ভালো কোনো একটা অভিনয়ের ইনস্টিটিউট নাই। টু বি অনেস্টলি বলতে হয়, কিছুদিন হয়তো বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট খুলেছে, কিন্তু সেই অর্থে যেমন ভারত যতটা এগিয়ে গেছে, পুনে ফিল্ম ইনস্টিটিউট বলতে মানুষ যেটা বোঝায় যে সবাই অন্ধের মতো আমরা সেখানে যাই এবং সবাই আরাধনা করি অলমোস্ট যে যদি আমি সেই ইনস্টিটিউটে পড়তে পারতাম। ওরকম আমাদের দেশে কিচ্ছু নাই। এটা একটা দুর্ভাগ্যের বিষয়। তো যেখানে আমাদের ফিল্মের ইতিহাস এত বছরের, এত পুরনো, তাদেরই নেই, সেখানে আরজেদের বা প্রেজেন্টারদের কি থাকবে বলে? এটা নিয়ে কেউ ভাবছে কি না আদৌ আমি সেটা জানি না। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে আমরা অনেকেই বিভিন্ন রকমের ইনস্টিটিউটের নাম দিয়ে হয়তো ট্রেনিংয়ের ব্যবস্থা করি বা করছি, বা অনেকে সেখান থেকে উঠে আসছে, কিন্তু সেটা আমার মনোভূত না। আমি ব্যক্তিগতভাবে অনেকগুলির সঙ্গে জড়িত ছিলাম, আলটিমেটলি দেখা গেছে যে 2 মাস, 1 মাস, 3 মাস পর আমি নিজে থেকে আর যাইনি, কারণ আমার কাছে মনে হচ্ছে না, দিস ইজ নট দ্য ওয়ে অ্যাকচুয়ালি। বিকজ আমাদের যেভাবে ট্রেনিং করানো হয়েছে, অবশ্য আমাদের তো পুরো কস্ট সব কিছু বেয়ার করেছে কোম্পানি, কিন্তু এখন তার কোম্পানি সেটা করবে না, কারণ ওই মুহূর্তে ছিল না বাংলাদেশি কিছু। তারা ব্যবস্থা করেছে, বাইরে থেকে ট্রেনার এনেছে, বাইরে থেকে রেডিও জকিদের এনেছে, আমাদেরকে দিনের পর দিন ট্রেন করেছে। সো আমার মনে হয় যে এরকম একটা জিনিস যদি থাকে আমাদের দেশে, একটা একেবারে ফুল ফর্ম ইনস্টিটিউট, যেখানে রেডিও জকি থেকে শুরু করে, অভিনয় থেকে শুরু করে, অর্থাৎ মিডিয়ার এই বিষয়গুলি নিয়ে হয়, এমন কিছু একটা যদি তৈরি হয়, তাহলে ওটা আমাদের এই ইন্ডাস্ট্রিকে অনেক হেল্প করবে। কিন্তু এটা যারা নীতি নির্ধারক তারা ভালো বলতে পারবে তারা কেন করছে না বা কেন করে না। বাট এখন পর্যন্ত উচ্চশিক্ষা বা কোনো কিছু নাই। এই প্রফেশনে তো পুরোটাই এন্টারটেনমেন্ট। হ্যাঁ, সামটাইমস আমাদের ফ্রেন্ড বা বাকি যারা আছে ওরা অনেক জেলাস ফিল করে, বলে যে অনেকে, যেমন আমার ফ্রেন্ড যারা আছে ব্যাংকে যারা চাকরি করে, ওরা বলে যে খুব সুখে আছিস।
হ্যাঁ, একদিকে চিন্তা করলে খুব সুখে আছি, একদিকে চিন্তা করলে আবার ওই কবিতার মতো যে নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তবে অনেস্টলি এটা ফুললি এন্টারটেনমেন্ট। আপনি যতটা সময় থাকবেন, যেহেতু এফএম নিয়ে কথা বলছি আমি, পুরো সময়টা শুধু গান রিলেটেড হবে। অর্থাৎ আপনি যদি গানকে ভালোবাসেন তাহলে এটা আপনার জন্য স্বর্গ। সো এখানে এই স্যাটিসফ্যাকশনটা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। এখানে আপনার কাজই হচ্ছে গান, গানই হচ্ছে কাজ, গানই হচ্ছে আড্ডা দেয়। 3 ঘন্টা আপনি কাজ করছেন, বলছেন কাজ করছেন, কিন্তু আলটিমেটলি আপনি হচ্ছে আড্ডা দিচ্ছেন ফ্রেন্ডদের সঙ্গে। সো আড্ডা দেওয়ার জন্য স্যালারি পাচ্ছেন, ইটস গ্রেট। পৃথিবীর অন্য কোনো জব এরকম আছে কিনা আমার জানা নেই যে আপনি 3 ঘন্টা বসে কথা বলবেন, আড্ডা দিবেন, SMS করবেন, টোটালি আড্ডা দিচ্ছেন, লাইক টি স্টলে বসে আড্ডা দিচ্ছেন বা ইউনিভার্সিটিতে আড্ডা দিচ্ছেন, একেবারে ওরকম আড্ডা দিচ্ছেন, তার বিনিময়ে একটা পেমেন্ট পাচ্ছেন। সো এটা এই দিকটায় খুব আনন্দের। তবে এন্ড অফ দ্য ডে একটা যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রি এখনো আর্থিকভাবে ওভাবে কিন্তু সাপোর্ট করে না। যারা প্রফেশন হিসেবে এটাকে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে প্যাশন হিসেবে ঠিক আছে এখন পর্যন্ত, আই ডোন্ট নো কি কালকে কি হবে, বাট এখন পর্যন্ত প্যাশন হিসেবে ঠিক আছে, নট ফর প্রফেশন। আমরা যারা আছি প্রায় 8 বছর হয়ে গেছে আমাদের, আসলে মানে আমাদের কিছু করার নেই, এমনভাবে ওতপ্রোতভাবে এটার সঙ্গে মানে জড়িয়ে গেছি যে এখন ওই হয়তো প্রেসিডেন্টের জবও আমাদের কাছে মনে হবে না ওটা সম্ভব না, এটা হয়ে যায়। বাট অনেস্টলি হচ্ছে অ্যাজ এ প্রফেশন এখনও এটা অনেক হার্ড টু বি। নর্মালি যেটা শুরু হয় যে নতুন যারা অ্যাজ এ ট্রেনি আর্টিস্ট হিসেবে যারা জয়েন করে, ওরা এটা বিভিন্ন স্টেশনে বিভিন্ন রকম, ম্যাক্সিমাম আপনি হয়তো 12-13 হাজার টাকা পাবেন। দেন আস্তে আস্তে এটা বাড়বে এবং অ্যাজ এ আরজে আপনি সর্বোচ্চ হয়তো শুধু অ্যাজ এ আরজে আপনি আর্ন করতে পারবেন 35,000 to 40,000 টাকা। তার পাশাপাশি আপনি যদি অন্য দিকগুলিতেও যদি রিলেট করেন, অন্য যে কাজের জায়গাগুলি আছে, হয়তো প্রডিউস করছেন, মিউজিক দেখছেন বা প্রোগ্রাম দেখছেন বা অন্য কিছু দেখছেন, তখন হয়তো ওটার সঙ্গে অ্যাড হয়ে আরও কিছুটা বাড়বে। তো ফুল ফেজে একজন আরজে কত করবে, 50-55 এমন হতে পারে, বাট এটার জন্য অনেক সময় প্রয়োজন।